তরলের প্রবাহকে আমরা দুভাগ, তাহলে এখানে পরীক্ষার প্রশ্ন আসে যে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে। তাহলে কি বলছি আমরা, যে একটা তরল যখন প্রবাহিত হয়, যে কোনো তরলের প্রবাহ যখন শুরু হয় কোনো পাইপলাইনের মধ্যে দিয়ে, তখন সেটা স্ট্রিমলাইন ফ্লো। এবার যখন আমি এই তরল প্রবাহের বেগটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকবো, তাহলে একটা সর্বোচ্চ বেগ অতিক্রম করার পর স্ট্রিমলাইন ফ্লো টার্বুলেন্ট ফ্লোতে পরিণত হয়। তাহলে যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা অতিক্রম করার পর স্ট্রিমলাইন ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই বিষয়টা পরীক্ষামূলকভাবে দেখেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রেনল্ডস। তোমরা রেনল্ডস নামটা শুনেছো, পেনের একটা কোম্পানি আছে রেনল্ডস বলে, তারা পেন তৈরি করে। তো ওই পেনের কোম্পানিটা যার নাম অনুসারে সেই বিজ্ঞানীর কথাই এখানে বলা হয়েছে, রেনল্ডস। তাহলে রেনল্ডস হচ্ছে একজন বিজ্ঞানী যিনি এই স্ট্রিমলাইন আর টার্বুলেন্ট ফ্লো নিয়ে কাজ করেছিলেন, এবং তিনি দেখেছিলেন যে বিভিন্ন তরলের ক্ষেত্রে যে স্ট্রিমলাইন ফ্লোয়ের ভেলোসিটি যদি আমরা ক্রমশ বাড়াতে থাকি, একটা সর্বোচ্চ বেগের পর স্ট্রিমলাইন ফ্লোটা হয়ে যাচ্ছে টার্বুলেন্ট ফ্লো, এবং সেই সর্বোচ্চ বেগটাকে তিনি নাম দিয়েছিলেন সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং তিনি তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে এই ক্রিটিক্যাল ভেলোসিটির রাশিমালা নির্ণয় করেছিলেন। তো ক্রিটিক্যাল ভেলোসিটি রাশিমালাটা এবার আমরা বের করব। দেখো, তো রেনল্ডস তার বিভিন্ন পরীক্ষামূলক অবজারভেশন থেকে বললেন যে এই যে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, একটা তরলের সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, এটাকে আমরা ভিসি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে সান্দ্রতাঙ্ক, মানে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, যে তরলের যে সান্দ্রতা, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, অর্থাৎ ইটা সান্দ্রতাঙ্কের উপর ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করবে। কারণ তিনি দেখেছেন পরীক্ষা করার সময় যে বিভিন্ন প্রকার তরল তার সন্ধি বেগের মান আলাদা। ধরো একটা নির্দিষ্ট পাইপলাইনের মধ্যে দিয়ে আমি জলের প্রবাহ করলাম, সেক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি যা পাওয়া গেল, আমি ওই একই পাইপলাইনের মধ্যে দিয়ে যখন অ্যালকোহল প্রবাহ করছি, তখন ক্রিটিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই একই পাইপলাইনে যখন আমি পারদ প্রবাহিত করছি, ক্রিটিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তিনি দেখলেন পরীক্ষা করে বিভিন্ন প্রকার তরলের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটির মান আলাদা হয়। তখন তিনি বললেন যে তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি অবশ্যই নির্ভর করবে ভিসকসিটি বা সান্দ্রতাঙ্কের উপর, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। কারণ কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তরলের প্রকৃতি যদি পাল্টে দেওয়া হয়, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির পরিবর্তন হবে। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি এক নম্বর বলছে ডিপেন্ডস অন কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। আবার দেখো, তরল পাল্টালে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, এই তরল পাল্টালে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি যেমন চেঞ্জ হবে, সেরকম তরলের যখন আমরা পরিবর্তন করব, এবং সেক্ষেত্রে যখন আমরা দেখছি যে ক্রিটিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করবে তরলের ঘনত্বের উপর, ডেনসিটির উপর। কারণ তরল পাল্টানো মানে তার ডেনসিটির পরিবর্তন হওয়া। তরলের পাল্টানো, তরলকে চেঞ্জ করছো, তারপর তার ডেনসিটির চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে তিনি একদম চোখ বুঝে দুটো কথা বললেন, যে ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড করবে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির উপর আর ডেনসিটির উপর। এবং থার্ড তিনি বলছেন যে ধরো একটা পাইপের মধ্যে দিয়ে যখন তরল প্রবাহিত হচ্ছে, সেই পাইপের ধরো ডায়ামিটারটা আমি চেঞ্জ করলাম, আমি তরল পাল্টাচ্ছি না। তিনি দেখলেন যে তরলকে অপরিবর্তিত রাখো, কিন্তু কখনো সরু পাইপ নেওয়া হলো, কখনো মোটা পাইপ নেওয়া হলো, তখন তিনি দেখছেন যে পাইপের এই সরু মোটার উপর ভিত্তি করে ক্রিটিক্যাল ভেলোসিটির মান পাল্টে যাচ্ছে। যে সরু পাইপে যে ক্রিটিক্যাল ভেলোসিটি পাওয়া যাচ্ছে, মোটা পাইপে সেই ক্রিটিক্যাল ভেলোসিটির মান চেঞ্জ হয়ে গেল। তার মানে তখন তিনি বললেন যে তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটির মান যে পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তার ব্যাসের উপর বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। ব্যাস বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, কারণ সরু মোটা হলে ব্যাসার্ধের পরিবর্তন হবে। এবার তিনি জেনারেলাইজ করার জন্য একটা অন্য কথা বললেন। তিনি বিষয়টাকে জেনারেলাইজ করার জন্য তিনি বলছেন, দেখো, জল বা যে কোনো তরল সবসময় যে পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এমন নয়। জল বা তরল তো ড্রেনের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে। তো সেই জন্য বিষয়টাকে জেনারেলাইজ করার জন্য তিনি থার্ড ফ্যাক্টরটা বললেন যে ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ড অন ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ চ্যানেল। এটাকে তিনি বললেন ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ চ্যানেল। characteristics length of channel
ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ চ্যানেল। এই চ্যানেল কথার অর্থ কি দেখো, চ্যানেল ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ চ্যানেল, এটা করি এল দিয়ে রিপ্রেজেন্ট করি। চ্যানেল বলতে হচ্ছে যার মধ্যে দিয়ে তরলটা প্রবাহিত হবে সেটা হচ্ছে চ্যানেল। ধরো কোনো পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে পাইপটা হচ্ছে চ্যানেল। যদি কোনো ড্রেনের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয় তাহলে ড্রেনটা হচ্ছে চ্যানেল। তাহলে যার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হবে সেটা হচ্ছে চ্যানেল। আর ক্যারেক্টারিস্টিক লেন্থ মানে হচ্ছে, ধরো পাইপের ক্ষেত্রে পাইপের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিপেন্ড করে তার ব্যাসের উপর বা ব্যাসার্ধের উপর। পাইপ বাজারে যখন বিক্রি হয়, ধরো একটা পাইপ বাজার থেকে তুমি কিনবে, তোমাকে কিনতে গেলে বলতে হবে কত ডায়ামিটারের পাইপ দেবে, যে 1 ইঞ্চি ডায়ামিটার কি হাফ ইঞ্চি ডায়ামিটার কি 2 ইঞ্চি ডায়ামিটার, এই ডায়ামিটার মেপে পাইপ বিক্রি হয়। তাহলে পাইপের ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক লেন্থ মানে হচ্ছে তার ডায়ামিটার বা ব্যাস। ঠিক সেরকম ধরো একটা ড্রেন বানাবে, তুমি তোমার বাড়িতে ড্রেন বানাবে, তো মিস্ত্রিকে বলতে হবে ড্রেনটা কতটা চওড়া হবে, 1 ফুট চওড়া না 6 ইঞ্চি চওড়া। তার ড্রেনের ক্ষেত্রে তার ক্যারেক্টারটা হচ্ছে তার চওড়া, উইডথ। সেক্ষেত্রে তার মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ হবে তার উইডথ, যে কতটা চওড়া ড্রেনের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, উইডথ, যে কতটা চওড়া হবে ড্রেনটা। তাহলে ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ চ্যানেল, চ্যানেল মানে যার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হবে। আর ক্যারেক্টারিস্টিক লেন্থ বলতে মনে রাখবে এটা পাইপের ক্ষেত্রে হয়ে যায় ডায়ামিটার, পাইপের ক্ষেত্রে এটা হয় ডায়ামিটার বা ব্যাস, আর ড্রেনের ক্ষেত্রে এটা হয় ড্রেনের উইডথ বা ড্রেনের চওড়াটা কত। তো সেই জন্য জেনারেলাইজ করে ও বলল ক্যারেক্টারিস্টিক লেন্থ অফ দা চ্যানেল। তাহলে এই তিনটে বিষয়ের উপর আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি নির্ভর করে। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি এবারে তিনটে বিষয়ের উপর নির্ভর করে, সেটাও পরীক্ষা করে দেখেছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ভর করে, কিভাবে মানে এরা সমানুপাতিক হতে পারে, এরা ব্যস্তানুপাতিক হতে পারে। তো এই তিনটে জিনিসের সাথে ক্রিটিক্যাল ভেলোসিটির সম্পর্কটা কেমন, এটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সেটা কিন্তু রেনল্ডস নির্ণয় করেছিল ডাইমেনশন অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে। তো আমরা যখন ডাইমেনশন অ্যানালাইসিসকে কাজে লাগিয়ে যদি রিলেশনটা বার করি, আমরা তাহলে কি লিখবো, যে ক্রিটিক্যাল ভেলোসিটি প্রপোর্শনাল ইটা রো এল, ইটা রো এল। এবার যদি পাওয়ার দিতে হয় a b c, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটির মাত্রা হবে lt - 1, এখানে ইকুয়াল টু দেবে ইটার মাত্রা আগেই বার করেছি ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, ডেনসিটি ml টু দি পাওয়ার -3, l l মানে লেন্থ হবে। এরকম ক্যারেক্টারিস্টিক লেন্থ মানে রেডিয়াস বা ডায়ামিটার, যেটা বললাম ড্রেনের ক্ষেত্রে, এই ড্রেনের ক্ষেত্রে হচ্ছে চওড়া উইডথ, আর পাইপের ক্ষেত্রে ব্যাস বা ডায়ামিটার যাই বলো, তো ডায়ামিটারই বলো আর উইডথই বলো। মাপবে কিসের, লেন্থে। একটা পাইপের ব্যাস মাপা হয় কিসের এককে, লেন্থের এককে। ড্রেনের চওড়া মাপবে কিসের এককে, লেন্থের এককে। তাহলে ওর মাত্রা হবে l। এবার বাদিকে এখানে m টু দি পাওয়ার 0 লিখতে হবে, আর এখানে দেখো m টু দি পাওয়ার হয়ে যাবে a প্লাস b, l টু দি পাওয়ার হবে -b -3b প্লাস c, আর t এর পাওয়ার -c। এবার যদি আমরা করি সমমাত্রিক নীতি অনুযায়ী পাওয়ারকে আমরা কম্পেয়ার করি, তাহলে সমমাত্রিক নীতি প্রয়োগ করে দেখো t এর পাওয়ার -a, এখানে t এর পাওয়ার -1, তাহলে আমরা বলতে পারি -a ইকুয়াল টু -1, তাহলে a এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার দেখো m এর পাওয়ার কি আছে a প্লাস b, আর বাদিকে 0, তাহলে a এর ভ্যালু 1, তাহলে b এর ভ্যালু হয়ে গেল -1। এবার l এর পাওয়ার কি -3b প্লাস c, আর এদিকে l এর পাওয়ারটা 1 আছে, তাহলে a এর মান কত বেরিয়েছে 1, b এর ভ্যালু -1, তাহলে -7 এর প্লাস হয়ে গেল, c ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে দেখো c ইকুয়াল টু আসবে -1। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, vc প্রপোর্শনাল ইটা পাওয়ার 1 লেখার দরকার নেই, রো পাওয়ার -1, l এর পাওয়ার -1, তাহলে হলো vc প্রপোর্শনাল ইটা বাই রো l। তাহলে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি সান্দ্রতাঙ্কের সাথে কি হচ্ছে, সমানুপাতিক। তবে যে তরলের সান্দ্রতাঙ্ক বেশি হবে তার ক্ষেত্রে ক্রিটিক্যাল ভেলোসিটি আমি বেশি পাবো। ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, ঘনত্ব বাড়লে ক্রিটিক্যাল ভেলোসিটি কমবে, ঘনত্ব কমলে ক্রিটিক্যাল ভেলোসিটি বেড়ে যাবে। আর l যেটা ক্যারেক্টারিস্টিক লেন্থ, যেটা পাইপের ক্ষেত্রে বললাম ডায়ামিটার, তাহলে ডায়ামিটার একটা পাইপের ক্ষেত্রে যত বড় হবে l বেড়ে গেল, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি কমে যাবে। তাহলে একটা মোটা পাইপের ক্ষেত্রে তরল খুব তাড়াতাড়ি স্ট্রিমলাইন ফ্লো থেকে টার্বুলেন্টে কনভার্ট হয়ে যাবে,
কারণ মোটা পাইপ মানে কি তার ডায়ামিটার বা রেডিয়াস অর্থাৎ ক্যারেক্টারিস্টিক লেন্থটা অনেক বড় হবে, তো এর যত বড় হবে তার তো ভিসির মান কম, মানে সামান্য একটু ভেলোসিটি অতিক্রম করার সাথে সাথে স্ট্রিমলাইন ফ্লো হয়ে যাবে টার্বুলেন্ট ফ্লো। কিন্তু সরু পাইপের ক্ষেত্রে যত সরু পাইপ হবে যার লেন্থ মানে ক্যারেক্টারিস্টিক লেন্থ অর্থাৎ রেডিয়াস বা ডায়ামিটার যত কমাতে পারবে তত ক্রিটিক্যাল ভেলোসিটি বেশি হবে, মানে সেক্ষেত্রে তরল অনেকটা ম্যাক্সিমাম ভেলোসিটি পর্যন্ত স্ট্রিমলাইন ফ্লোতে থাকবে, তারপর সেটা হয়তো মেবি টার্বুলেন্ট হবে। অনেক হায়ার ভেলোসিটি অবধি তরল সরু পাইপে স্ট্রিমলাইন ফ্লো বজায় রাখতে পারবে। তাহলে এই হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি রাশি। মানে এবার এই যে প্রপোর্শনের সাইনটা আছে, এই প্রপোর্শনের সাইনটাকে রিপ্লেস করা হবে একটা কনস্ট্যান্ট দিয়ে। কনস্ট্যান্টটাকে রেনল্ডস তার নামানুসারে লিখেছিল আর দিয়ে, কনস্ট্যান্টটাকে লেখা হয় আর দিয়ে, আরটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। এই যে আর যে ধ্রুবকটা আমরা ব্যবহার করলাম এটাকে আমরা বলি রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার। এই আর ধ্রুবকটাকে বলা হয় রেনল্ডস নাম্বার, যার ফর্মুলা লেখা হয়ে যাচ্ছে ভিসি রো এল বাই ইটা। এই আর কে বলা হয় রেনল্ডস নাম্বার। আর হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনেট কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা বলি রেনল্ডস নাম্বার। রেনল্ডস এর নামানুসারে যেহেতু রেনল্ডস কাজটা করেছে, এটা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। এবার এই যে রেনল্ডস নাম্বার আর দিয়ে লিখলাম আমি, এর একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা মনে রাখবে যে রেনল্ডস নাম্বার যদি 2300 হয়, রেনল্ডস নাম্বার 2300 মানে হচ্ছে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি। এক ক্রিটিক্যাল ভেলোসিটি আর এর ভ্যালু মনে রাখবে এটা হবে 2300। যে রেনল্ডস নাম্বারের মান 2300 হলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি লেস দ্যান 2000 হয়, লেস দ্যান 2000 হয়ে গেল তাহলে সেটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। লেস দ্যান 2000 এটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। আর আর এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 3000 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো হবে। আর এই 2000 থেকে 3000 এই যে জোনটা, যে রেনল্ডস নাম্বারের ভ্যালু 2000 থেকে আস্তে আস্তে 3000 এর দিকে যাচ্ছে, তার মানে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা ধীরে 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 টার্বুলেন্ট ফ্লোতে রূপান্তরিত হচ্ছে। আর একদম 2300 যখন হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল, মানে ওখানে এসে স্ট্রিমলাইনটা পরিণত হয়ে গেল কোথায়, টার্বুলেন্টে। 2300 তে এক্স্যাক্টলি হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি পাবো। আর 2000 এর নিচে কনফার্ম সেটা স্ট্রিমলাইন, 3000 এর উপরে কনফার্ম সেটা টার্বুলেন্ট। আর 2 থেকে 3000 এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে কি হবে, তোমার স্ট্রিমলাইন ফ্লো ধীরে ধীরে টার্বুলেন্ট ফ্লোর দিকে টার্ন নেবে। তো এই ভ্যালুটা একটু আমরা মনে রাখবো। তাহলে রেনল্ডস নাম্বারের ভ্যালু থেকে আমরা বুঝতে পারি যে আমাদের তরলের যে ফ্লোটা হচ্ছে সেটা কোন নেচারে আছে, সেটা স্ট্রিমলাইন আছে না টার্বুলেন্ট আছে। সাধারণত আমাদের বাড়িতে যে পাইপলাইন আমরা ব্যবহার করি সেখানে তরলের প্রবাহটা হয় স্ট্রিমলাইন। তোমরা যে পেনে লেখো, পেনে যে রিফিলটা থাকে, পেনে যখন তোমরা লেখো সেই রিফিলের মধ্যে দিয়ে কালির প্রবাহ হয়, সেই কালির যে প্রবাহ হয় রিফিলের মধ্যে দিয়ে সেটাও হয় স্ট্রিমলাইন ফ্লো, সেই ফ্লোটাও স্ট্রিমলাইন ফ্লো। এবং যখন কোনো তরল স্ট্রিমলাইন ফ্লোতে থাকে তখন তারা নিউটনের সূত্রটা মেনে চলে। নিউটনের যে সূত্র আমরা আগে বললাম F = ইটা a dvdx, এই যে সূত্র, যে তরল যখনই ধারারেখ প্রবাহে থাকবে তখন অবশ্যই সেই তরল স্ট্রিমলাইন ফ্লো মেনে চলবে। কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে থাকলে তরল পদার্থ কখনোই নিউটনের যে সূত্র সেটা মেনে চলে না। তার মানে অনিউটনীয় তরল যাদের আমরা বলেছিলাম তারা মেনলি প্রবাহিত হবে টার্বুলেন্ট ফ্লোতে, আর যারা নিউটনীয় তরল, যারা নিউটনের সূত্র মেনে চলে, তাদের প্রবাহটা মেনলি হবে স্ট্রিমলাইন ফ্লো। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে তোমার রেনল্ডস নাম্বার। এবার তোকে একটা কোশ্চেন করতে পারে, রেনল্ডস নাম্বারের মাত্রা নির্ণয় করো। ধরো তোমার একটা প্রশ্ন করলো যে ফাইন্ড আউট দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ রেনল্ডস নাম্বার। তাহলে রেনল্ডস নাম্বারের মাত্রীয় সংকেত বেরোবে কি করে দেখো। তো আমরা রেনল্ডস নাম্বারের ফর্মুলা কি পেলাম দেখো, R = VC rho L by eta। তাহলে ডাইমেনশন অফ রেনল্ডস নাম্বার যদি আমরা বের করি, দেখো VC ভেলোসিটি হচ্ছে L⁻⁻1, রো হচ্ছে L⁻⁻3, L হচ্ছে লেন্থ, আর ইটা হচ্ছে M⁻⁻1 T⁻⁻1। তুমি ক্যালকুলেট করো, দেখো m কেটে যাবে, তাহলে m⁻0, L এর পাওয়ারও দেখো 0 আসবে, T এর পাওয়ারও 0 আসবে, তারপরে এর মাত্রীয় সংকেত হয়ে গেল 1। তারপরে রেনল্ডস নাম্বার একটা মাত্রাবিহীন রাশি।
রেনল্ডস নাম্বার হলো একটি মাত্রাবিহীন রাশি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এর কোনো ইউনিটও নেই, এর কোনো ডাইমেনশনও নেই, এটা শুধুমাত্র একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এটাকে বলে মাত্রাবিহীন রাশি, ইউনিটলেস ডাইমেনশনলেস কোয়ান্টিটি।